ব্যাপার অভিজিৎ? খুব অস্থির দেখাচ্ছে, কি হয়েছে? আরে ভাই, ওই একটা ভিডিও কল আসবে, তার জন্যই ওয়েট করছি। ভিডিও কল? এর আগে তোমাকে কখনো ভিডিও কলে কথা বলতে দেখিনি। কোনো বিশেষ ব্যাপার কি? আরে ভাই, তুমিও না প্রত্যেকবারই। আরে তেমন কিছু নয়। আরে আমাদের কেতনবাবু ছিলেন না, ওই ক্রাইম ব্রাঞ্চের। হ্যাঁ হ্যাঁ, কেতনবাবু, মনে পড়েছে। আরে উনি বললেন যে 12:30টার সময় আমার সঙ্গে ভিডিও চ্যাট করতে চান, আমায় সারপ্রাইজ দেবেন, সেই জন্যই ওয়েট করছি। ও, স্যার কেমন আছেন? কেতন স্যার, আরে আপনাকে তো একদম ফিট মনে হচ্ছে। আরে কেন পেছনে লাগছো বাবা? জানো, রিটায়ারমেন্টের পরে বডিটা একটু বেড়ে গেছে। একটু এক্সারসাইজ করতে হবে। আরে না না স্যার, সত্যি বলছি, আপনাকে খুব স্মার্ট লাগছে। হ্যাঁ, আচ্ছা এটা বলো, তুমি তোমার বিয়ের কার্ড কবে পাঠাচ্ছ? আরে স্যার, আপনিও না। দেখুন স্যার, আপনি সিনিয়র, আপনি আগে করবেন, তারপরে আমি করব। আমি লাইন ভেঙে আগে কি করে যাব স্যার? হ্যাঁ, আরে ভাই, নতুন বাড়ি কিনেছি, ব্যাস ওরে বাড়ির মালকিনও চলে আসবে, না হলে এই বয়সে আর কে মেয়ে দেবে বলো? আরে স্যার, আশা নিয়েই আমরা সবাই বেঁচে আছি। কোথায় বাড়ি কিনেছেন আপনি? ফার্ম হাউস নিয়েছি ওয়াসিতে। হ্যাঁ, চলে এসো রোববার, একসাথে লাঞ্চ করব। অবশ্যই স্যার, অবশ্যই যাব। এখন তোমাকে আমি এই ঘরটা দেখাচ্ছি, দেখো ঘরটা কেমন দেখতে। এই যে দেখো, এবার আমি তোমাকে দেখাবো আমার স্টাডি রুম। অভিজিৎ, এবার দেখো, দেখাচ্ছি তোমাকে দারুণ জিনিস, ফার্স্ট ক্লাস। দেখলে অভিজিৎ, এটা হলো আমার স্টাডি রুম। স্যার খুব ভালো হয়েছে, খুব ভালো। স্যার, রুমটা একটু খালি খালি লাগছে, যখন ফার্নিচার এসে যাবে রুমটা কিন্তু দারুণ লাগবে স্যার। স্যার কি হলো? ও নো স্যার! কি আরে হয়েছে? ভাই, স্যারকে কেউ ছুরি মেরে দিয়েছে। ছুরি মেরে দিয়েছে? কোথায়? কে মেরেছে ছুরি? বুঝতে পারছি না। কিন্তু তুমি তো ভিডিও চ্যাট করছিলে ওর সাথে, না? হ্যাঁ করছিলাম, কিন্তু হঠাৎ করে এই ছুরি কোথা থেকে এলো আর কিভাবে ওনার লাগলো কিছুই বুঝতে পারলাম না। কি? তুমি ঠিক আছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি না এসব কি করে হয়ে গেল। স্যার স্যার কেতন স্যার তো 100 জনেরও বেশি আসামিকে জেলে পৌঁছেছেন। হতে পারে ওদের মধ্যেই কোনো একজন আসামি এই সব করেছে। হ্যাঁ, কিন্তু কিভাবে, কখন? কেতন স্যার আমার সঙ্গে কথা বলছিলেন, এইখানে বসেছিলেন, ওনার পিছনে কেউ ছিল না। তাহলে হঠাৎই ছুরিটা কে মারলো আর কিভাবে মারলো? তুমি একদম শিওর যে ঘরের মধ্যে আগে থেকে কেউ ঢুকে বসেছিল না? আরে না ভাই, কেতন স্যার ভিডিও চ্যাটে উনি পুরো রুমটা দেখাচ্ছিলেন, আমরা কথা বলছিলাম, আর রুমটা দেখো, এখানে কোনো জায়গাই নেই, সবকিছু তো খোলা, কেউ কোথায় কিভাবে লুকোতে পারে? তুমি বলেছ যে তোমার সামনেই কেতনবাবু দরজা খুলে ভেতরে এসেছেন। হ্যাঁ, উনি এই দরজাটা খুললেন, ভিতরে ঢুকলেন, আর উনি দরজাটা বন্ধও করেছিলেন। তাহলে তো পরিষ্কার ব্যাপার, খুনি এই ঘরের মধ্যে আগে থেকেই ছিল, পরে আসেনি। আর সেটাই তো ভাই আমি দেখতে পেলাম না কেন? আরে আমার কথা ছাড়ো, ইনি কেন দেখতে পেলেন না? স্যার, এই রুমটাতে আসার আর কোনো রাস্তা নেই, এই দরজাটা ছাড়া। জানলা টানলা কিছুই নেই।
পুরবি, এই রুমটা আবার ভালো করে চেক করো। কোনো না কোনো গুপ্তগত হতেই হবে এই রুমের। স্যার স্যার আমি 3বার চেক করেছি, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা কোণা, সবকিছুই। সত্যি এই রুমে আসার আর কোনো রাস্তা নেই। কোনো না কোনো গুপ্ত রাস্তা তো হবেই এই রুমের। কিছু গন্ডগোল আছে এখানে, না হলে এটা সম্ভব নয় যে অভিজিৎ ওই খুনিকে দেখতে পায়নি। এই কেতনবাবু এখানে একাই থাকতেন না? হ্যাঁ, একাই থাকতেন। এখানে কেয়ারটেকার থাকতো। তাহলে এটা জানতে হবে যে কে কে ওনার সঙ্গে দেখা করতে আসতো, আর কে কে জানতো কেতনবাবুর এই নতুন বাড়ির ব্যাপারে। ইয়া, পঙ্কজ স্যার। এই কেয়ারটেকারকে ডেকেছো তুমি? হ্যাঁ স্যার, কথা হয়েছে, আসছে। ফ্রেডি, প্রত্যেকটা ফিঙ্গারপ্রিন্ট নেবে, একটাও যেন বাদ না যায়। হ্যাঁ স্যার, প্রতিটা কোণের ফিঙ্গারপ্রিন্টস তুলে আনবো স্যার। স্যার, আমি তো দুদিনের ছুটিতে গেছিলাম। আমি কি করে জানবো যে এরকম এত বড় একটা ঘটনা ঘটে যাবে? তুমি ছাড়া এখানে আর কে কে আসতো? কেতন স্যার আর কার্পেন্টার, কতজন কার্পেন্টার ছিল? 3টে। আর কতদিন ধরে কাজ করছিল? প্রায় 1 মাস ধরে। 1 মাস ধরে? তার মানে ঘরের কোনা কোনা ওরা জানতো। এই কার্পেন্টার কেতনবাবু কোথা থেকে এনেছিলেন? ওনার পরিচিত ছিল নাকি কেউ পাঠিয়েছিল? না স্যার, ওরা কেতন স্যারের জানাশোনা লোক ছিল, কারণ ওরা কেতন স্যারের আগের বাড়িতেও কার্পেন্টারের কাজ করেছে। তুমি শিওর যে আর কেউ আসেনি? না স্যার। হ্যাঁ, মনে পড়েছে স্যার, 2জন অচেনা লোক এসেছিল। একজন কোনো এক ইন্টারনেট কোম্পানি থেকে এসেছিল, আর দ্বিতীয়জন ওয়াটার পাইপলাইন চেক করতে এসেছিল। ওরা পুরো বাড়ি ঘুরে দেখেছিল। স্যার এর জন্য আমাকে বকেছিলেন। কেন বকেছিলেন? কেননা আমি ওদের ভেতরে আসতে দিয়েছিলাম। স্যারের ওই 2জনের প্রথম থেকে আসার কোনো খবর ছিল না। আর স্যার ইন্টারনেট কানেকশনের জন্য কাউকে কিছুই বলেনি। আর এটা কবেকার ঘটনা? এটাই 2-3 সপ্তাহ আগের কথা। ও, মনে হচ্ছে এই দুজনেই কোনো গন্ডগোল করেছে। আচ্ছা, 5 বছর আগে তোমরা যখন এই কেসটা সলভ করেছিলে, তখন কেতনবাবু ছাড়া এই টিমে আর কে কে ছিল? আমি, পুরবী, কেতন স্যার আর মহেন। ওই মহিলার প্রাণের ঝুঁকি আছে, আর ওইখানে আশেপাশেই আছে। হ্যাঁ স্যার, তাড়াতাড়ি পৌঁছে যাব। আর 15 মিনিট লাগবে ওই ওয়ার্ড হাউস, আমরা এসেই গেছি। স্যার, এখানে তো কোনো মহিলাকে দেখতে পাচ্ছি না, আর ওই অপরাধীও নেই। ওটা কোনো মিথ্যে কল ছিল না তো? কোনো কারণ তো হবেই যে কেউ আমাদের ফোন করে এখানে ডাকলো, আর সেই কারণ এই আশেপাশেই আছে।
বিনোদ, হ্যাঁ স্যারকে কেউ ছুরি মেরেছে। স্যার স্যার ও নো ও নো, হি ইজ ডেড। তুমি দরজাটা দেখো, দরজা দেখো তাড়াতাড়ি। আরে দরজা তো ভেতর থেকে বন্ধ, তার মানে খুনি ঘরের ভেতরেই কোথাও আছে। ওদিকে দেখো, তুমি ভেতরটা দেখো, হ্যাঁ, তাড়াতাড়ি যাও। দেখছি। তাহলে এখানে কেউ ছিল না? হ্যাঁ, স্যার সত্যি বলছি, এখানে মেহেন স্যার আর আমাদের ছাড়া আর কেউ ছিল না। বুঝতেই পারছি না যে খুনটা করলো কি। আচ্ছা আপনারা এখানে এসেছিলেন কেন? স্যার একজন মহিলা ফোন করেছিলেন যে ওনার প্রাণ বিপদে আছে, ওনাকে বাঁচাতেই আমরা এখানে এসেছিলাম। কিন্তু এখানে তো কোনো মহিলা ছিলই না, আর ফোনটাও একটা প্রাইভেট নম্বর থেকে করা হয়েছিল। আচ্ছা, এগুলো একটা ষড়যন্ত্র, প্ল্যান করে করা ষড়যন্ত্র। স্যার, এই যে এখানকার ওয়াচম্যান স্যার। তুমি গোডাউন কটায় বন্ধ করেছিলে? স্যার রাত 10টার সময়। সেই সময় এখানে কেউ ছিল? না স্যার, ভালো করে চেক করেছিলাম, কেউ ছিল না। আপনারা এই রুমের দরজাটা খোলা রাখেননি তো ভেতরে আসার পরে? না, ভেতরে ঢুকতেই আমরা সবার আগে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়েছিলাম। স্যার খুন হওয়ার পরেও আমরা দরজা চেক করেছিলাম, ভেতর থেকে বন্ধই ছিল। খুনি আগে থেকেই ভিতরে ছিল, কেতন স্যারের বাড়ির মতো। একটাই দরজা যেটা বন্ধ ছিল, আর কোনো জানালা নেই। তাহলে খুনি গেল কোথায়? স্যার আবারও একজন এমন অফিসারের খুন হয়েছে যাকে আমরা চিনি। আমার মনে হচ্ছে খুনিকে আমি চিনি। অভিজিৎ, তুমি কি করে খুনিকে চিনবে? তুমি তো দেখোইনি খুনিকে বার। বুঝে গেছি স্যার, আপনি কার দিকে ইঙ্গিত করছেন। তুমি জানো এসব কি? হ্যাঁ, এটা এশিয়ার নামকরা ক্লাসিক আর্টওয়ার্ক, কিন্তু এসবের এই কেসের সঙ্গে কি সম্পর্ক? যেটাকে তুমি এশিয়ার বিখ্যাত আর্ট ওয়ার্ক ভাবছো, সেটা আর্ট ওয়ার্ক ঠিকই, কিন্তু অরিজিনাল নয়। এটা ডুপ্লিকেট, নকল। এগুলো নকল, কিন্তু দেখতে তো একদম। দেখতে একদম আসল, অথচ এটা নকল। কিন্তু এই আর্টওয়ার্কের এই দুটো মার্ডারের সঙ্গে কি সম্পর্ক? এটা 5 বছর আগের কথা দয়া। তোমার এটা মনে আছে, তুমি আর এসিপি স্যার ডেপুটেশনের জন্য দিল্লি গিয়েছিলে? সেই সময় কিছুদিনের জন্য আমি আর পুরবী একটা কেসে ক্রাইম ব্রাঞ্চের হয়ে কাজ করেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু মনে পড়ছে। এটা সেই কেস না যাতে কেউ নকল আর্টওয়ার্ক বানিয়ে সেটাকে বেশি দামে বেচার চেষ্টা করছিল? কারেক্ট। এই আর্টওয়ার্ক সেই বানিয়েছে, মিখেল। ওর নাম মিখেল। এমনটা নয় যে ওর প্রতিভা বাকি শিল্পীদের থেকে অনেক কম ছিল, তবে সত্যি কথা বলতে ও ওদের থেকে অনেক বেশি ট্যালেন্টেড ছিল। আর সেই জন্যই হয়তো ও একদিন ভেবেছিল যে অরিজিনাল পেন্টিং তো সবাই বানাতে পারে, কিন্তু অরিজিনালের মতো সেম কপি বানানো সবার পক্ষে সম্ভব নয়। আর এই কাজে এত টাকা ছিল যে ওর আসল পেন্টিং বানানোর কোনোদিনও প্রয়োজনই হয়নি। ও কোটি কোটি টাকা ইনকাম করেছিল মহান আর্টিস্টের অরিজিনাল পেন্টিংয়ের নকল পেন্টিং বানিয়ে। আর ওর কাজ এতটাই ভালো ছিল যে কেউ বলতে পারতো না যে পেন্টিংটা আসল না নকল। অনেকবার তো 30-40 বছরের আগের ক্যানভাসের পেন্টিং করেছে ও, অথচ সেটা কারো পক্ষে ধরাই সম্ভব ছিল না। কিন্তু একদিন পরিস্থিতি এমন হলো, অনেক আর্ট প্রেমী যখন কোটি কোটি টাকা লস করলো, তখন ক্রাইম ব্রাঞ্চ মিখেলকে ধরার দায়িত্ব আমাদের 4 জন অফিসারকে দেয়। কেতন স্যার, মহেন, পুরবী আর আমি। মিখেলকে ধরা এত সহজ ছিল না, কিন্তু কথায় আছে না, পিঁপড়েকে ধরতে হলে মিষ্টির ব্যবহার করতে হয়।
আর এই পিঁপড়ের মিষ্টি ছিল ওর পুরনো ক্যানভাস আর সেই কেমিক্যাল যেগুলো ও ব্যবহার করত 200 থেকে 250 বছরের পুরনো পেন্টিং তৈরি করতে। আমরা সমস্ত আর্ট গ্যালারি আর দোকানে নজর রাখতে শুরু করে দিই যেখানে এইসব জিনিস পাওয়া যেত। যারা এই সমস্ত জিনিস কিনতে আসতো তাদের পুরো ঠিকুজি কুষ্টি পার করতাম আমরা। এই যতগুলো ছবি পাঠাচ্ছি প্রত্যেকের ডিটেলস আমার লাগবে। আর তারপরে 1 সপ্তাহ পরে আমরা এমন একটা মেয়েকে দেখলাম যে জিনিসপত্র তো কিন্তু তার কোনো আর্ট ব্যাকগ্রাউন্ড ছিলই না। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে স্যার। এই মেয়েটা ব্যাংকে কাজ করে, এর এই জিনিসগুলো কেন প্রয়োজন পড়ে, তাও আবার প্রত্যেক দ্বিতীয় দিন? হ্যাঁ স্যার, এই মেয়েটার প্রবলেম তো আছে মনে হচ্ছে। এই মেয়েটার একটু গন্ডগোল আছে, ওর পিছু নাও, দেখো কোথায় যাচ্ছে। স্যার আমি ওকে 3 দিন ধরে ফলো করেছি, কিন্তু কিছু জানতে পারিনি। কারণ ও এই সমস্ত জিনিস নিয়ে ওর বাড়ি চলে যেত, কিন্তু 4র্থ দিন ও অন্য কোথাও গেল। নিখিল, 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 নিখিলও না, এখনো লাঞ্চটাও করেনি। এখনো লাঞ্চও করনি? এত কি কাজে ব্যস্ত থাকো যে খাওয়ার টাইম থাকে না? তোমায় দেখলেই তো আমার পেট ভরে যায়। জানো, বেবিকে মাখন লাগানোর না, এটা অনেক পুরনো আইডিয়া। মাখন নয়, সত্যি বলছি, তোমার মতো ভালোবাসতে পারে এমন জীবনসাথী কোথায় পাবো আমি, যে আমার জন্য নিজেকেও বিপদে ফেলতে পারে। আমি তো তোমার জন্য নিজের জীবনটাও দিতে। খবরদার, এরকম কথা যদি আরেকবার তুমি বলেছ, যদি তোমার কিছু হয়ে যায় না, আমি এই দুনিয়াটাকে আগুন লাগিয়ে দেবো। এত ভালোবাসো আমায়? নিজের থেকেও বেশি। যদি আমি কিছু চাই, তুমি আমায় দেবে? আমি জানি তুমি আমার থেকে কি চাইবে, যে আমি কেন সবকিছু ছেড়ে দিচ্ছি না। জানোই যখন
তাহলে তুমি কেন ছেড়ে দাও না? শীতল, মানুষের জীবনে দুটো নেশা হয়। আমার ভালোবাসার নেশা তুমি পূরণ করো, আর আমার দ্বিতীয় নেশা শিল্পীর, যেটা আমার কাজটাকে পূর্ণ করে। এই দুটোর মধ্যে একটাও যদি আমার থেকে দূরে যায় না, তাহলে আমি অসম্পূর্ণ থেকে যাব। আর আমি চাই যে ইতিহাস আমায় সব থেকে ভালো স্বামী আর সব থেকে ভালো আর্ট চোর হিসেবে মনে ব্যাস রাখে। মিখেল, অনেক ইতিহাস লিখেছ, বাকি জীবনটা জেলেই কাটিও। মিখেল, প্লিজ আমার কথা শোনো, জেদ করো না। নিজেকে আইনের হাতে তুলে দাও প্লিজ। না, আমি করব না। নিখিল! শীতল, মিখেল দাঁড়া, বলছি, দাঁড়া, শীতল! দাঁড়া। শীতল, চোখ খোলো, শীতল! শি ইজ ডেড স্যার। তোমাদের জন্য আমার শীতল আমাকে ছেড়ে চলে গেল। ছাড়বো না আমি তোমাদের। তোমার স্ত্রীর মৃত্যুর জন্য আমরা দুঃখিত, কিন্তু তার জন্য দায়ী আমরা নই, তুমি। না তুমি অপরাধের রাস্তায় হাঁটতে, আর না তোমার পাপের শাস্তি তোমার স্ত্রীকে ভোগ করতে হতো। কাজের শাস্তি কে পাবে এটা ভবিষ্যৎ বলবে। ওর 5 বছরের শাস্তি তো এতদিন শেষ হয়ে গেছে, কিন্তু ওর স্ত্রীর মৃত্যুর প্রতিশোধের আগুন হয়তো ওর মনের ভিতরে এখনো জ্বলছে। মানে কেতনবাবু আর মেহেনের পরে ওর টার্গেট এখন পুরবিয়া তোমার ওপর। কারেক্ট। কিন্তু স্যার, ও এসব করছেটা কি করে? কারণ নজরে পড়ছে না কেন? এবার এই রহস্যের পর্দা তো মিখেলই তুলতে পারবে। ও তোমার আর আমার কোনো ক্ষতি করার আগে মিখেলকে আমাদের ধরতেই হবে। স্যার, স্যার কেতন বাবুর বাড়ি থেকে যে ফিঙ্গারপ্রিন্টস গুলো পেয়েছিলাম, হ্যাঁ, ওটা কারোর সঙ্গে ম্যাচ হয়েছে? স্যার ওই ওয়াটার পাইপলাইনে যে কাজ করে সে নির্দোষ হলেও যে লোকটা ইন্টারনেটের কাজ করে সে খুব গোলমেলে। এই ইন্টারনেটের লোকটা কে? স্যার রমেন স্যার। স্যার স্যার পুরনো পাপি স্যার। এই তো 6 মাস আগে ও অথর রোড জেল থেকে ছাড়া পেয়েছে স্যার। আর্থার রোড জেল? ওই মিখেলকে তো ওই জেলেই রাখা হয়েছিল। তার মানে ওই জেলেই এই অপরাধের প্ল্যানিংটা করা হয়েছিল, মিখেল আর ওই রমন জোব মিলে নিয়ে। তুই নিশ্চয়ই আবার জেলে যেতে চাইবি না? না স্যার, আমি দ্বিতীয়বার জেলে পাঠাবেন না স্যার। যদি আজ আমি মিখেলকে না পাই তাহলে তোকে এখানেই পুঁতে দেবো। না স্যার, মিখেল আমার সাথে এখানেই দেখা করতো, এখানেই দেখা করতো। আমি সেখানেই নিয়ে যাচ্ছি আপনাদের। আমার মিখেলকে চাই, ব্যাস। হ্যাঁ স্যার, ওখানেই নিয়ে যাচ্ছি আপনাদের। হ্যাঁ শান্তি। কি? বাবা শরীর খারাপ করছে? কিন্তু এরকম হঠাৎ? আমি তো কেসের ইনভেস্টিগেশন করতে এসেছি। কি হয়েছে? স্যার ওই বাবা একটু অসুস্থ হয়ে পড়েছে। ওই শান্তি নার্স যে আমার বাবার দেখাশোনা করে, সেই ফোন করেছিল। ঠিক আছে, তুমি যাও, আমরা দেখে নিচ্ছি। কিন্তু স্যার। যাও, আর কোনো প্রয়োজন পড়লে ফোন করবে। কি হলো স্যার? ফ্রেডি, আমি এটা ভাবছি যে আমাদের এই সিআইডির কেরিয়ারে আমরা অনেকেই ক্লোজ রুম মার্ডার সমাধান করেছি, কিন্তু তাদের মধ্যে একটা কেসও এরকম ছিল না। হ্যাঁ স্যার,
এর আগেও এরকম ঘর বন্ধ থাকার কেস এসেছিল। কোথাও না কোথাও তো গোপন রাস্তা খুঁজে পাওয়াই যেত খুনির আসার এবং যাওয়ার জন্য। হ্যাঁ, হয়তো রুমের মধ্যে কোনো গুপ্ত পথ থাকে, না হলে রুমের মধ্যে কোনো রাস্তা বানানো হয় খুন করার জন্য। কিন্তু এখানে না তো কোনো গুপ্ত রাস্তা আছে, না রুমের মধ্যে কোনো গন্ডগোল করা হয়েছে, না। আর এই খুনি এমন যাকে দেখাই যাচ্ছে না। স্যার, আমার তো ভেবেই কিরকম মাথাটা ঘোরা শুরু হয়ে গেছে। খুনিকে দেখা যাচ্ছে না কেন? অনেক বছর আগে আমি একটা সিনেমা দেখেছিলাম যেখানে হিরো একটা গ্যাজেট লাগিয়ে অদৃশ্য হয়ে যেত, কিন্তু ওটা তো সিনেমা ছিল না স্যার। হ্যাঁ, ওটা তো সিনেমা ছিল, কিন্তু এটা তো বাস্তব জীবন। স্যার, কি ভাবছেন আপনি? এটাই ভাবছি, এর মধ্যে কোন জিনিসটা আমি বুঝতে পারছি না। ও মাই গড, তার মানে এই ব্যাপার। অনেকদিন ধরেই আমাদের চারজনকে ফলো করছিল, আর তুই ওকে হেল্প করছিলি এই সমস্ত কাজে। হ্যাঁ স্যার। কিন্তু এই ওয়ালপেপার, ফার্নিচার, এসবের ছবি কেন নিয়েছিলি? হ্যাঁ, ওই মিখেল যেমন যেমন বলেছিল আমি সেরকমই ছবি নিয়েছিলাম স্যার। ব্যাস, আমি শুধু জানতাম না এই ছবিগুলো নিয়েও কি করবে স্যার। তাহলে কি এই ছবির মধ্যেই লুকিয়ে রয়েছে খুনের রহস্য? হ্যালো, কেমন আছো অভিজিৎ বাবু? মিখেল, ব্যাপার, এতদিন পরেও তুমি আমার গলার আওয়াজ ভুলোনি। এমনিতে আমি জানতাম যে তুমি আমার বাড়ি পর্যন্ত নিশ্চয়ই পৌঁছবে। ইন্টেলিজেন্ট তুমি, কিন্তু সরি, তোমাকে স্বাগত জানাতে আমি বাড়িতে ছিলাম না। তোকে স্বাগত তো জানাবে সিআইডি, যখন আমরা তোকে আরেকবার ধরে জেলে নিয়ে যাব। জেল তো আমি তখন যাব না যখন তোমাদের নজরে আমি আসব। তার আগে এই ধাঁধাটা তো সমাধান করো যে আমি তোমাদের এমনিতে নজরে কেন আসছি না। কি হলো, কি ভাবনায় পড়ে গেলে? হ্যাঁ, আমি জানি তুমি ইন্টেলিজেন্ট, কিন্তু এতটাও ইন্টেলিজেন্ট নও যে এই কেসটাকে সমাধান করো। কেসটা তো তোমার আর পুরবীর মৃত্যু দিয়েই শেষ হবে। মিখেল, রাগ নয় অভিজিৎ বাবু,
রাগ করে কেন নিজের বিপি বাড়াচ্ছ? চলো একটা ছোট্ট তোমায় হিন্ট দিয়ে দিই। আমায় তুমি সেখানেই দেখতে পাবে যেখানে এই গল্পের শুরু হয়েছিল, যেখানে শীতলকে তুমি আমার থেকে ছিনিয়ে নিয়েছিলে। পুরবি মারা যাওয়ার আগে তো নিশ্চয়ই পৌঁছতে পারবে। মিখেল, মিখেল, হ্যালো পঙ্কজ, তুমি এক্ষুনি পুরবীকে ফোন করো, ওকে বলো বাড়িতে থাকতে, বাইরে বের না হতে। ও কি হলো স্যার? আচ্ছা, আমি যেটা ভাবছি সেটা যদি ঠিক হয় তাহলে জানা যাবে যে খুনি এগুলো কিভাবে করলো। কিভাবে? আশ্চর্য তো, বাবা তো পুরোপুরি সুস্থ আছে, তাহলে তাহলে শান্তি ফোন করে আমাকে ডাকলো কেন? আর নিজেও তো বাড়িতে নেই। ফোন করলাম, ফোনটাও ধরছে না। স্যার এই পুরবি তো ফোনই তুলছে না। কি ফোন তুলছে না? কোনো প্রবলেম নেই তো? স্যার মিখেল ওর কাছে পৌঁছে যায়নি তো? হতে পারে ওই যে ফোনটা এসেছিল ওর বাড়ি থেকে ওর বাবার শরীর খারাপের ব্যাপারে, হতে পারে ফোনটা মিখেলই করেছিল। স্যার পুরবির কিছু হবে না তো? আশা করছি আমরা সময় মতো পৌঁছে যাব। যদি পুরবীর কিছু হয় তাহলে না, এসে গেছি। এটা সেই জায়গা যেখানে মিখেলের ওয়াইফ মারা গিয়েছিল। পুরবী! পুরবি! পুরবী! পুরবি! ওই দিকটা দেখো। পুরবি! 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 স্যার হ্যাঁ পঙ্কজ, জানি না স্যার কে গুলি চালালো। পুরবীকে পেলে? পুরবি ওখানে স্যার। ও নো! পঙ্কজ, অ্যালার্ট থাকবে। আমাকে কভার করো, আমি যাচ্ছি পুরবীর কাছে। ভয় পেও না অভিজিৎ, এখনো মরেনি। কিন্তু যদি ওর কাছে যাওয়ার চেষ্টা করো তাহলে আমার আঙুল ট্রিগারের ওপর আছে, আর গুলিটা তো তোমার থেকে তাড়াতাড়ি পৌঁছবে। মিখেল, গুলি চালিও না। দেখো, তুমি প্রতিশোধ নিতে চাও তো? দেখো আমি এসে গেছি, তুমি পুরবীকে যেতে দাও। খবরদার, কোনো চালাকি নয় অভিজিৎ, কারণ তুমি আমাকে দেখতে পাবে না, কিন্তু আমি তোমায় ভালো করে দেখতে পাবো।
অভিজিৎ, আমার কথা মন দিয়ে শোনো, তুমি একদম রিয়াক্ট করবে না। তুমি এই মিখেলকে দেখতে পাবে না। তুমি আর কেতনবাবু ওকে কেতনবাবু স্টাডি রুমে দেখতে পাওনি। মাহান ওকে আর্ট ওয়্যার হাউসে দেখতে পাইনি। পূরবী নিজে ওকে ওর ঘরে দেখতে পাইনি। কেন? কারণ ওকে দেখা সম্ভব নয়। ও যেখানে যেখানে অন্যায় করে সেখানকার কোণে কোণে ও লুকিয়ে পড়ে। ওই রুমে, ওই ডেকোরেশনে ও এমন ভাবে লুকিয়ে পড়ে কেউ বলতেই পারবে না যে ও আর্ট পিস না একজন মানুষ। কেতনবাবুর রুমে ও ও ওয়ালপেপার হয়ে গেছিল, ওয়ালপেপার। আর মেহানের ওই ওয়্যার হাউসে ও ও পোর্ট্রেট হয়ে গেছিল। এটা আমি তখনই বুঝতে পারলাম যখন ওয়্যার হাউসের ক্রাইম সিনের ফটোগুলো আমি দেখলাম। তখনই আমার নজর ওই পোর্ট্রেটের আঙুলের উপর গেছিল। ও পোর্ট্রেট ছিল না, ওই মিখেল ছিল, মিখেল। ওকে দয়া, পঙ্কজ সাবধানে, পঙ্কজ সাবধানে, জঙ্গলে লুকিয়ে আছে। পঙ্কজ, তুমি এখানেই থাকো, পূরবীর দিকে নজর রাখবে। মিখেল, আমরা কিছুই করব না, আমরা এখান থেকে চলে যাচ্ছি। তবে তুমি পূরবীকে ছেড়ে দাও প্লিজ। দেখো, এসব করে আর কোনো লাভ নেই। আমি এখানে এসে গেছি, তুমি তুমি বলো কোথায় যেতে হবে, আমি চলে যাচ্ছি। বাস, আগে এগোবে না অভিজিৎ, আমার সাথে গেম খেলা বন্ধ করো। ঠিক আছে, ঠিক আছে, গুলি চালিয়ে কোনো লাভ নেই, আমরা এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু তুমি তুমি কি চাও মিখেল? যা কিছু হয়েছিল সেটা সেটা তো হয়ে গেছে, কিন্তু এসব করে তুমি কি পাবে? হ্যাঁ, আমার শীতলকে তুই আমার থেকে নিয়েছিলি, আমি তোকে ছাড়বো না। আমার শীতলকে দূরে করেছিলি।
রবি, তুমি ঠিক আছো তো? তোর আসল জায়গা জেলে, আর এইবার তুই বাইরে আসবি না, সোজা ফাঁসিতে ঝুলবি। আমার বউয়ের জ্বলন্ত চিতা দেখে আমি শপথ নিয়েছিলাম যে যতক্ষণ না তোমাদের চারজনকে আমি শ্মশানে পাঠাবো, না বেঁচে থাকবো না মরবো। দুজন তো গেল, এখন তোমরা দুজন বেঁচে। তোমাদের আইনকে বলো যেন শক্ত থেকে শক্ত জেল বানায়, কারণ এবার কোনো জেলই তোমাকে আমার থেকে বাঁচাতে পারবে না। ঠিক আছে, চলো নিয়ে যাও একে। চল চল। আসবো, ফেরত আসবো। অনেক হলো ইঁদুর বিড়ালের খেলা, এবার বাস। আমাদের জমি, আমাদের মাতৃভূমিকে বন্ধা করার যে অপরাধ আরকেওয়েবস করেছে, ওর ক্ষতিপূরণ করতে হবে। আমাদের লোকসানের বদলে তোমাদেরকে একটা ছোট্ট মূল্য দিতে হবে, 50 কোটির হিরে। 50 কোটির হিরে। তোমাদের কাছে শুধু 2 দিন আছে, 2 দিন। মূল্য চুকিয়ে দাও আর এদেরকে নিয়ে যাও। যদি একটুও চালাকি করো না, এটা হুমকি নয়, এটা হুঁশিয়ারি। টাকা যদি না পৌঁছয়, প্রথম 24 ঘন্টায় একজন আর দ্বিতীয় 24 ঘন্টায় দ্বিতীয় জন। এক ঘন্টার মধ্যে আমরা শরৎপুর ফ্যাক্টরি পৌঁছে যাব। এই দেখো, কালকে গ্রামের লোকজন ফ্যাক্টরিতে আবার ঝামেলা করেছে, পাথরও ছুঁড়েছে আর কিছু লোকদের ক্ষতিও করেছে। এরা কেন বুঝতে পারে না এরা আমাদের সাথে জিততে পারবে না? ফালতু ঝামেলা, এতে তো কিছুই পাওয়ার নেই। হ্যাঁ, যদি মেনে নিত তো লাভ এদেরই হতো। আরে ভাই, আমি তো বলবো এটা বোকা। আরে কোম্পানি এত ভালো সুযোগ দিচ্ছিল, নিয়ে নিতে পারতো। না, নিজেদের জেদে চলবে, আন্দোলন চালিয়ে যাচ্ছে। জানি না কি চায় এরা। এক্সকিউজ মি। ইয়েস। আসলে আমার কার্ডটা খারাপ হয়ে গেছে, আপনারা একটু দেখবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ও, এমনিতে আপনি যাবেন কোথায়? আমাদের সাথে চলে আসুন। আই মিন, আপনাকে ছেড়ে দিচ্ছি। আর দেখুন, আপনি আপনার গাড়ির একদম চিন্তা করবেন না, ওটা ঠিকঠাকভাবে সার্ভিস সেন্টারে পৌঁছে যাবে। সত্যি? ইয়া। স্যার, গাড়ির নম্বর থেকে জানতে পেরেছি যে ড্রাইভার আরকেওয়েবস কোম্পানির ড্রাইভার। আমরা কোম্পানিকে ইনফর্ম করে দিয়েছি, ওরা এক্ষুনি চলে আসবে। একদম কাছ থেকে গুলি চালিয়েছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক। এই টায়ারের মার্কস, মনে হচ্ছে এখানে কোনো দ্বিতীয় গাড়ি ছিল। আশপাশটা দেখো, কিছু পাওয়া যায় কিনা।
এর গাড়িটাকে গিয়ে দেখি। তিনটে ল্যাপটপ আছে গাড়ির ভেতরে। মনে হচ্ছে গাড়ির মধ্যে ড্রাইভার ছাড়া আরো লোক ছিল। স্যার স্যার 3টে ভাঙা মোবাইল পেয়েছি ওই ঝোপটার কাছে। আর এখানে গাড়ির ভেতরে 3টে ল্যাপটপ। স্যার এই 3 জনের মোবাইলই কিডন্যাপাররা ছিনিয়ে নিয়েছিল আর এদের ভেঙে দেয় যাতে লোকেশন ট্রেস না হয়। এক্সকিউজ মি, আপনি আগে আমি বিক্রান্ত, আর কে ওয়েবস কোম্পানির সিইও, আর ইনি হচ্ছেন আমাদের চিফ ফাংশনাল অফিসার মালিনী। হ্যালো স্যার। কে কে ছিল এই গাড়িতে আপনি জানেন? অভয়, মুরলী আর সঞ্জীব, ওই 3 জন আমাদের টপ এক্সিকিউটিভ ছিলেন। আমাদের অফিসের কাজে সড়কপুর গেছিলেন। দেখুন, আমাদের মনে হচ্ছে যে এই 3 জনকে অপহরণ করা হয়েছে। ও মাই গড। আপনার কিছু ধারণা আছে যে এই কিডন্যাপিং কে করতে পারে? কারোর উপর সন্দেহ আছে আপনাদের? কোম্পানির কি কারোর সাথে কোনো বিবাদ বা ঝগড়া? ম্যাম, সরবপুর গ্রামের লোকেদের সাথে তো অনেক দিন ধরেই ঝামেলা চলছে, কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট এসব তো হতেই থাকতো, কিন্তু এত বড় ঘটনা ঘটে যাবে এটা আমরা আশা করিনি। ঠিক আছে, অপহরণ যখন হয়েছে মুক্তিপণের জন্য ফোন নিশ্চয়ই আসবে। যদি আপনাদের কাছে কোনো ফোন আসে আমাদের অবশ্যই ইনফর্ম করবেন। শিওর স্যার। তাছাড়া খুনি তো এখানে কোনো প্রমাণও ফেলে যায়নি, আর কেউ কিছু জানেও না। যতক্ষণ না ওরা কল করবে আমরা কিচ্ছু করতে পারবো না। পঙ্কজ, বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। মেসেজ আছে। কিডন্যাপারদের ব্যাপারে জানতে হলে এই লিঙ্কে চেক করুন। অনেক হলো ইঁদুর বিড়ালের খেলা, এবার বাস। আমাদের জমি, আমাদের মাতৃভূমিকে বন্ধা করার যে অপরাধ আর কে ওয়েবস করেছে, ওর ক্ষতিপূরণ করতে হবে 50 কোটির হিরে। তোমাদের কাছে 2 দিন আছে, 2 দিন। যদি একটুও চালাকি করো না। স্যার, এ তো ওকে মেরেই ফেললো। স্যার স্যার এই ভিডিওটা ওরা টিভিতে দেখাচ্ছে। কিন্তু এই ফুটেজ চ্যানেলের লোকেরা পেল কোথা থেকে? এরকম ধরনের ফুটেজ আপনারা ন্যাশনাল টিভিতে দেখাচ্ছেন? হ্যাঁ, আরে আপনাদের কোনো মানবিকতা বিবেক বলে কিচ্ছু নেই নাকি? হ্যাঁ, অন্তত জনসাধারণের প্রতি দায়িত্বটা বোঝা উচিত ছিল। কিন্তু স্যার, সাধারণ লোকের কাছে খবর পৌঁছে দেওয়াটাও তো আমাদের দায়িত্ব। ব্যাস ব্যাস, এই দায়িত্বের কথা আপনারা বলবেন না, বুঝেছেন? এই দায়িত্ব পালন করতে গিয়েই তো আপনারা ভুলে যান। একজনকে খুন করা হচ্ছে আর আপনারা তার ভিডিও দেখাচ্ছেন, কিন্তু এটা ভেবে দেখছেন না যে ওর মা বাবার কি অবস্থা হবে, ওর স্ত্রীর কি অবস্থা হতে পারে, আর ওর বাচ্চাদের কি অবস্থা হতে পারে। কোনোদিন ভেবেছেন? না। ব্যাস, চ্যানেলের টিআরপি বাড়াও, তাহলে আরো টাকা আসবে। স্যার এতটা ভাবিনি, যখনই ফুটেজ পেয়েছি আমরা। কোথায় পেয়েছো ফুটেজ? কোথা থেকে পেয়েছো ফুটেজটা? স্যার, ওই ফুটেজটা আমি পেয়েছিলাম। কোথা থেকে? কেউ দিয়েছিল আমাকে। কে দিয়েছিল? স্যার, ওটা তো আমি জানি না। তার মানে 2 ঘন্টা আগে আমার একটা আননোন নাম্বার থেকে ফোন এলো। উনি বললেন যে ওনার কাছে নাকি আরকেএফস কোম্পানির বিরুদ্ধে প্রমাণ আছে, যে কিভাবে সড়কপুরের ওই জমিগুলো নষ্ট করার পেছনে ওদের হাত আছে। তো আপনি দেখা করেছিলেন? স্যার, দেখা করতে তো গেছিলাম, আর অনেকক্ষণ অপেক্ষাও করলাম, কিন্তু কেউ এলো না। তারপর আমি ওখান থেকে চলে এলাম। হ্যাঁ, যখন আমি আমার গাড়ির কাছে এলাম তখন দেখলাম গাড়ির উইন্ডশিপে একটা এনভেলাপ আটকানো আছে। ওই এনভেলাপের ভেতর একটা পেনড্রাইভ ছিল। এই সব ফুটেজ আমি পেনড্রাইভ থেকে পাই। স্যার, এই বাইরে আমি কিচ্ছু জানি না। রাস্তা থেকে 3 জন কিডন্যাপ হয় আর মুক্তিপণের জন্য কোনো ফোন আসে না, অথচ এই ফুটেজটা আসে আপনার কাছে। কেন এই ফুটেজটা অন্য কারো কাছে কেন গেল না? স্যার, কারণ এই পুরো ম্যাটার আমি প্রথম থেকেই রিপোর্ট করছি। আরকেএফস কোম্পানির জন্য গ্রামবাসীর যত অসুবিধা হয়েছে ওই সব আমি কভার করেছি, আর গ্রামবাসীর পক্ষ আমিই রেখেছি।
হয়তো সেজন্যই। তাহলে তোমার এটা মনে হয় যে এই সব কিছুর পিছনে গ্রামবাসীদেরই হাত আছে? জানি না স্যার, এই ম্যাটার 2-3 বছর ধরে চলছে। গ্রামবাসী প্রোটেস্টও করেছিল, হুমকিও দিয়েছিল, এমনকি পাথরও ছুঁড়েছিল। কিন্তু গ্রামবাসী সত্যি সত্যি এরকম কিছু করতে পারে এই বিষয়ে আমার কোনো আইডিয়া নেই। আমরা ঠিক খুঁজে বের করব, ঠিক খুঁজে বের করব এর পেছনে কে আছে। কাউকে আমরা ছাড়বো না। আসুন স্যার। স্যার, ইনি সুধাকর, শরৎপুর গ্রামের প্রধান। দেখুন স্যার, এটা ঠিক যে আমরা কোম্পানির বিরুদ্ধে লড়াই করছি, আর এটা আমাদের অধিকারের লড়াই, বহু বছর ধরে চলছে। কিন্তু কিন্তু স্যার, আমরা কোনোদিন খারাপ কাজ করিনি, আর এরা এরকম কাজ করতে পারে না স্যার। ভিডিওতে যে লোকগুলো ছিল তারা তো এই গ্রামেরই মনে হচ্ছিল। হ্যাঁ, কথা আর হাতে যে অস্ত্র ছিল সেটা তো গ্রামেরই না? হ্যাঁ ঠিক স্যার, কিন্তু ওরা নয় স্যার। আমি দাবি করে বলছি স্যার যে কেউ জেনে বুঝে আমাদের গ্রামের লোকদের ফাঁসাতে চাইছে। আচ্ছা, এই ব্যাপারে আগে কোনো হিংসাত্মক ঘটনা ঘটেছিল? স্যার, প্রধানত 3-4 জন আছে, মানে ভিড় থাকে কিন্তু সাথে ওই 3-4 জন লোকই থাকে। মনে হয় ওরা কাউকে ভয়ই পায় না, ওরা যে কোনো সীমা পর্যন্ত যেতে পারে স্যার। কারাই মেন 3-4 জন লোক? বিনায়ক, কিশোর আর শঙ্কর। বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো! এই অত্যাচার সহ্য করব না। সইব না, সইব না! এই ফ্যাক্টরি আমরা চলতে দেব না। এরাই প্রধান 3 জন। আমরা অনেকবার এদের গ্রেপ্তার করেছি, ওয়ার্নিংও দিয়েছি, কিন্তু কোনো প্রভাব পড়েনি। প্রভাব কি করে পড়বে স্যার? এই কোম্পানির লোকেরা এদের সবকিছু বরবাদ করে দিয়েছে। এরা খারাপ লোক নয় স্যার, আমি জানি তো এদেরকে। এদের সঙ্গে কি হয়েছিল? স্যার, বিনয় লাখ টাকার উপরে ধার নিয়েছিল, কিন্তু ধার মেটাতে পারেনি। মেটাবেই বা কি করে স্যার? ওর জমি, এই ফ্যাক্টরি থেকে বেরোনো কেমিক্যাল আর বর্জ্য পদার্থে জমি পুরো বন্ধা হয়ে গিয়েছিল। জমি বিক্রি করে দিতে চাইছিল, কিন্তু জমি কেনবার জন্য কেউ আসেনি। আর ওই শঙ্কর, ওরও একই অবস্থা হয়েছিল। ওর পরিবার না খেতে পেয়ে মরছে স্যার, না জমি না পয়সা। আর ওই কিশোর, ওর বাবা তো টাকা পয়সার চাপে আত্মহত্যাই করে ফেললো। তো আপনারাই বলুন, এর জন্য দায়ী কে? এই 3 জন কোথায়? জানি না স্যার। দেখুন স্যার, আমরা সাদাসিধা মানুষ, আমাদের সব কিছুই তো জমি। যদি জমি বন্ধ হয়ে যায় তো আমরা কি করব? আমাদের এই অবস্থার দিকে কারুর চোখ যায় না কেন? আমরা গরিব এই জন্য? দেখুন স্যার, কিন্তু আমরা হেরে যাওয়ার লোক নয়, আমরা খুব জোর লড়াই করব। সুধাকর বাবু, আমরা সবাই মিলে মোকাবিলা করব স্যার। আমরা আমাদের অধিকার নিয়েই ছাড়বো, আমরা আমাদের অধিকার নিয়েই ছাড়বো। আমরা আমাদের অধিকার। এই বিনায়ক, শঙ্কর আর কিশোর, এদের 3 জনের তো কিডন্যাপিং করার মোটিভ আছে। স্যার, আমার তো মনে হয় এই 3 জনই হবে। হ্যাঁ, মনে তো হচ্ছে। আমাদের কাছে প্রমাণ নেই। ওই ফুটেজটা আরেকবার দেখা যাক, যদি কোনো প্রমাণ ওখান থেকে পাই। 50 কোটির হিরে তোমাদের কাছে 2 দিন আছে, 2 দিন। যদি একটুও চালাকি করো না, টাকা যদি না পৌঁছয়, প্রথম 24 ঘন্টায় একজন আর দ্বিতীয় 24 ঘন্টায় দ্বিতীয় জন। না স্যার, এরা তো অনেক বেশি চালাক। এই ভিডিওটা এমনভাবে শ্যুট করেছে যাতে লোকেশন বা অন্য কোনো জিনিসের ব্যাপারেই কিচ্ছু জানা যাচ্ছে না। স্যার, ভিডিও সামনের দিকে কিছু হালকা মতন দেখা যাচ্ছে। হতে পারে কোনো কাজের। পাথর, একটু স্টপ করো, জুম করো। এটা তো পাথর স্যার। এ তো বেশ বড় পাথর, কোনো পাহাড়ের স্যার এটা। কিন্তু আমার এটা কোনো গুহা বলে মনে হচ্ছে, বা কোনো পোড়ো বাড়ি হয় না? পুরবি চেক করে দেখো তো এই গ্রামের আশেপাশে কোনো গুহা বা পুরনো বাড়ি আছে কিনা। গুহা তো অনেকগুলোই আছে, কিন্তু সবগুলো চেক করতে গেলে তো অনেকটা সময় লেগে যাবে। কিন্তু আমাদের কাছে সময়ই তো নেই।
শুধু 8 ঘন্টা পড়ে আছে, আর এই 8 ঘন্টার মধ্যে যদি কিছু করতে না পারি তাহলে আরো একটা প্রাণ চলে যাবে, আরো একটা খুন হবে। 1 মিনিট, এই পুরবি একটু আরেকবার রিওয়াইন্ড করো তো। হ্যাঁ, এবার প্লে করো, কিন্তু ব্যাকগ্রাউন্ডের শব্দটা বাড়িয়ে দাও, বাকি আওয়াজগুলো বন্ধ করে দাও। টাকা যদি না পৌঁছয়, প্রথম 24 ঘন্টায় একজন আর দ্বিতীয় 24 ঘন্টায় দ্বিতীয় জন। জল, মনে হচ্ছে জলের শব্দ। দেখো তো আশেপাশে কোনো ঝর্ণা বা নদী আছে কিনা। ইয়েস স্যার, একটা নদী তো আছে। স্যার ওইদিকে একটা গুহা আছে যার পাশ দিয়ে নদীটা যাচ্ছে। স্যার ওই যে গুহা, ওই দেখুন। ঠিক আছে, আপনারা এখানেই দাঁড়ান। চল চল, এখানে তো খুবই অন্ধকার। ঠিক জায়গাতে এসেছি, কিন্তু আসতে দেরি হয়ে গেছে। মনে হচ্ছে গ্রামবাসীদের জানিয়ে আমরা ভুল করেছি, এদের মধ্যে কেউ খবর দিয়ে দিয়েছে। কিন্তু এই অভয় যাকে মারলো তার লাশটা কোথায়? ও নো, অভয় এ তো মারা গেছে। কিন্তু এটা কি 6 PM? স্যার, আমার মনে হয় যে আমাদের কাছে আর কোনো উপায় নেই, আমাদের ওদের ডিমান্ড মেনে নেওয়া উচিত। কি বলছেন আপনি? একবার ওদের কথা শুনলে বারবার তোরা এটাই করবে? আপনারা কতবার ওদের ডিমান্ড পূরণ করবেন? তাহলে স্যার আমরা আর কি করতে পারি? মানুষের জীবন টাকার থেকে অনেক বড়, তাই না? নিঃসন্দেহে, নিশ্চয়ই, কিন্তু এ কথার কে গ্যারেন্টি দেবে যে হিরে পাওয়ার পরে ওরা ওদের দুজনকে ছেড়ে দেবে? কোনো গ্যারেন্টি আছে? হতেও তো পারে ওরা আর বেঁচেই নেই, হতেই তো পারে ওই লোকেরা ওদের আগেই মেরে দিয়েছে। কারণ কিডন্যাপিং এর কেসে বরাবরই এরকম হয়। দেখুন, ওরা বেশি দিন লুকিয়ে থাকতে পারবে না। গতবার তো ওদের কাছে আমরা পৌঁছেই গিয়েছিলাম, ব্যাস একটু দেরি হয়ে গিয়েছিল। স্যার, কিন্তু এই কথা কি গ্যারেন্টি আছে যে এইবার দেরি হবে না? যারা কিডন্যাপ হয়েছে তারা আমাদের সাথে কাজ করতো, তাদের ফ্যামিলিজকে আমরা কি জবাব দেব যে আমরা মেনে নিয়েছি ওরা মারা গেছে, তাই আমরা পয়সা দিতে চাইছি না? এনার পরিচয়? স্যার, এ হলো প্রীতি, আমাদের কোম্পানির পিআর হেড। স্যার, আপনি বলুন যে কোম্পানির এমপ্লয়িজরা কোম্পানির দায়িত্ব নয়? ওরা কোম্পানির কাজে গেছিল, সেখানে গিয়ে ওরা সমস্যায় পড়েছে, আর যদি ওদের কিছু হয়ে যায় তাহলে স্যার আমরা ওদের কি জবাব দেব? হ্যাঁ স্যার, আর ওই ভিডিওটার জন্য আমাদের কোম্পানির কত বদনাম হয়ে যাচ্ছে, আমাদের কোম্পানির শেয়ারসের দাম পড়ে যাচ্ছে। আর এই সময় যদি আমরা টাকার দিকটাই দেখি, তাহলে না আমরা ওদের জীবন বাঁচাতে পারবো, না এই কোম্পানিকে। আই থিঙ্ক সি ইজ রাইট স্যার। এবার আপনি ঠিক করুন আপনি কি করবেন। আমার মনে হচ্ছে তোমরা দুজনে ঠিক কথাই বলছো। আমাদের হাতে আর কোনো অপশন নেই, আমরা ওদের হিরেটা দিয়েই দিই। কারণ আমি আমার এমপ্লয়ীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারি না। প্লিজ স্যার। সীমা, তাড়াতাড়ি, স্যার আপনার জন্য অপেক্ষা করছেন। সরি স্যার, উই আর লেট। ইন্টারভিউ শুরু করি? লেটস ডু ইট, আমাদের হাতে সময় বেশি নেই। চলো। আরকেওয়েভস কোম্পানির সিইও মিস্টার বিক্রম খুবই ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করতে চলেছে। আসুন ওনার সাথে কথা বলি। মিস্টার বিক্রম, আপনি এত আর্জেন্টলি কেন ডাকলেন? আমরা কিডন্যাপার্সদের সমস্ত ডিমান্ড মেনে নিচ্ছি,
শুধু ওদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, ও আমাদের এমপ্লয়িজদের কোনো অসুবিধা যেন না করে, ওদের কোনো রকমের কোনো ক্ষতি যেন না করে। প্লিজ, ইটস আ রিকোয়েস্ট। দেখুন স্ক্রিনে যে নাম্বারটা ফ্ল্যাশ করছে সেই নাম্বারে কিডন্যাপার্সরা আমার সাথে যোগাযোগ করে হিরে কখন কিভাবে দিতে হবে সেটা আমাদের বলতে পারে। বাট অ্যাগেন আই উড লাইক টু রিকোয়েস্ট ওয়ান থিং, প্লিজ ডোন্ট হার্ম মাই এমপ্লয়িজ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এক্ষুনি আপনারা আরকে ওয়েবস কোম্পানির সিও মিস্টার বিক্রমের কথা শুনলেন। উনি কিডন্যাপারদের ডিমান্ড মেনে নিয়েছেন। উনি কিডন্যাপারদের আপিল করেছেন যেন ওনার লোকেদের ছেড়ে দেওয়া হয়। আর এদিকে সিআইডি এই আশঙ্কা করছেন যে কিডন্যাপাররা ওদের লোকেদের আগেই মেরে দিয়েছে। এই খবরের আপডেটের জন্য সঙ্গে থাকুন আমাদের সাথে। চলুন স্যার। হ্যালো স্যার। স্যার, ইন্টারভিউ অন এয়ার হয়ে গেছে। ঠিক আছে, এই নাম্বারটা তুমি সার্ভিলেন্সে পাঠিয়ে দাও, যে কোনো সময় ওদের ফোন আসতে পারে। হ্যালো, আমি কিডন্যাপার বলছি। কিডন্যাপার? শোনো, ওই যে হিরে আছে না, ওটা তুমি নিয়ে আসবে। এখানে তোমাকেই আসতে হবে, তাও একা। আমি? আমি কেন? হ্যাঁ তুমি। আর কোনো চালাকি করবে না, না হলে এদের দুজনের সাথে সাথে তোমাকেও প্রাণে মেরে দেবো। ঠিকানা পাঠিয়েছি মোবাইলে, হিরে নিয়ে ওখানেই দাঁড়িয়ে থাকবে। তারপর কোথায় যেতে হবে বলার জন্য আমি ফোন করব। আমি যাব না। আপনারা প্লিজ অন্য কাউকে পাঠিয়ে দিন। দেখো, ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না, আমরা আছি তো। দেখো, আমাদের ওই দুজন এমপ্লয়ির প্রাণ তো তুমিই বাঁচাতে পারো, আমাদের হাতে দ্বিতীয় কোনো রাস্তা নেই। কিন্তু আমি কেন যাব? হ্যাঁ, যদি ওই লোকগুলো আমাকে মেরে দেয় তো আমার ফ্যামিলির কি হবে? না, আমি যাব না। আমি বলছি তো তোমার কিচ্ছু হবে না, জাস্ট রিল্যাক্স, ওকে? এই ট্যাবলেটটা খেয়ে নাও, এতে তোমার স্ট্রেস কম হবে। নাও। দেখো সীমা, আমরা তোমাকে একা পাঠাচ্ছি না, আমরা আশেপাশেই থাকবো। তোমার সঙ্গে ট্র্যাকিং ডিভাইস থাকবে, তুমি যেখানেই যাবে আমরা জানতে পেরে যাব। না স্যার, আপনারা কি শুনেননি ওরা কি বলেছিল? যদি আমি কোনো চালাকি করার চেষ্টা করি তো ওরা আমাকে মেরে ফেলবে। স্যার, ও একদম ঠিক কথা বলছে। এও মারা যাবে আর ওর সঙ্গে আমার দুজন এমপ্লয়িও মারা যাবে। স্যার, ওরা যে ডিমান্ড করছে আমাদের মেনে নেওয়া উচিত। আমাদের হাতে আর অন্য অপশন নেই স্যার। আমি অন্তত কাউকে মরতে দেখতে পারি না। আপনারা খুব বড় ভুল করছেন। জল, কেউ জল তো দিন অন্তত। দেখুন, আমার অ্যাজমা আছে, আমাকে আমার ওষুধটা দিন। আরে ওষুধ নয় তো, আমার চোখটা তো খুলে দাও, আমার দম বন্ধ হয়ে আসছে, প্লিজ আমাকে খুলে দাও। ছেড়ে দাও আমাদের। দেখো, তোমরা টাকা তো পেয়েই যাবে। চুপ, একদম চুপ। এই নিয়ে যাও ওকে, না হলে প্রাণে মেরে দেবো। জল খাবি না? জল চাই, এনে। আরে কেউ আমাকে ওষুধ তো দাও। হ্যালো, এখান থেকে বাঁদিকে যাও,
সামনে 200 মিটার পর কাঁচা রাস্তা পাবে, ওটা দিয়ে এগিয়ে যাও। শেষে গিয়ে একটা নদী পাবে, ওটাকে পার করে ওখানেই দাঁড়িয়ে যাও। আর হ্যাঁ, ফোন সাথেই রাখবে, আবার কল করব আমি। এই সীমার গল্পটা তো এই কেসে নতুন মোড় নিয়ে এলো। তবে পুরবি, তোমার আইডিয়া তো কামাল করে দিয়েছে। স্যার, বলো পুরবি। স্যার একটা ক্লু পেয়েছি। কি? এই সীমা এমনি এমনি নিউজটা কভার করছিল না, আসলে এ ওই গ্রাম থেকেই বিলং করে। কি? হ্যাঁ স্যার, পড়াশোনা শেষ করার পর এ শহরে চলে আসে, কিন্তু এর পরিবার এখনো ওই গ্রামেই আছে। আর এই ফ্যাক্টরির জন্যই ওদের অনেক লোকসান হয়েছে। কিন্তু সীমা তো এই কথাটা আমাদের বলেনি। হ্যাঁ স্যার, এরকম তো কোনো কথাই বলেনি ও। সেটাই তো। তার মানে স্যার এই সীমারও তো মোটিভ ছিল এইসব ঘটনায় জড়িত হওয়ার জন্য। হ্যাঁ, হতেই পারে। ওই পেন ড্রাইভটাই ওই পেয়েছিল, ওই কিডন্যাপাররা ফোন কলে ওকেই করেছিল। হ্যাঁ স্যার, আর কিডন্যাপাররাও হিরে পৌঁছানোর জন্য ওকেই বেছে নিয়েছিল। ওই সীমাকে কোথাও একা যেতে দেওয়া যাবে না, ওর ওপর কড়া নজর রাখতে হবে, এমন ভাবে যাতে ও কোনো মতেই বুঝতে না পারে, ও যেন কোনোভাবে জানতে না পারে। আর না ওই কিডন্যাপারদের। হ্যাঁ, পঙ্কজ, এটা একটা মাইক্রো ট্র্যাকার। ব্যাস, এইবার এটা যে কোনোভাবে এই ক্যাপসুলটা সীমাকে খাওয়াতে হবে। আমাদের কাজও হয়ে যাবে, আর ও বুঝতেও পারবে না। ও তো ওখানে দাঁড়িয়ে আছে। অ্যালার্ট থাকো সবাই, যখন তখন আসতে পারে ওরা। ড্রোন? হ্যালো, একটা কাজ করো, তোমার হাতে যে হিরের পাউচটা আছে ওটা ড্রোনে বেঁধে দাও। কিন্তু যেটা বলেছি ওটাই করো।
বেশি নাটক নয়, তাড়াতাড়ি করো। হিরে তো ড্রোনে বেঁধে দিচ্ছে। এ তো চলে যাচ্ছে। আরে ভাই, চলে গেলে কিছুই করতে পারবো না। স্যার, এবার তো হিরেও ওদের কাছে আছে। স্যার, এদিক থেকে কোনো আওয়াজ আসছে। স্যার, এবার তো হিরেও ওদের কাছে আছে। স্যার, এদিক থেকে কোনো আওয়াজ আসছে। স্যার, সঞ্জীব, ও নো, মুরলি? জাকিরা অন্তত বেঁচে তো আছে, মনে হচ্ছে যাওয়ার সময় ফেলে দিয়ে গেছে। হ্যাঁ মিস্টার বিক্রান্ত, এই সঞ্জীব আর মুরলি এদেরকে আমরা পেয়ে গেছি, কিন্তু ওদের দুজনের অবস্থা খুব খারাপ। আপনারা একটা কাজ করুন, আমাদের কোম্পানির গেস্ট হাউস পাশেই আছে, ওদের ওখানে নিয়ে আসুন। সমস্ত মেডিকেল ফ্যাসিলিটিস ওদের ওখানেই দেওয়া হবে। ঠিক আছে স্যার, এই সঞ্জীব আর মুরলি, কমপক্ষে এদের জীবনটা তো বেঁচে গেল। হ্যাঁ, কিন্তু ওরা কারা ছিল? কারা ছিল ওরা? একজনকে মেরে ফেলেছে ওরা, 50 কোটি টাকার হিরে চুরি করেছে, প্রায় ধরা পড়ে গিয়েছিল, কিন্তু ফসকে বেরিয়ে গেল। আর আমরা কোনো সূত্রই পেলাম না, একটাও সূত্র পেলাম না। পুরবি কিছু জানতে পারলে যে এই তিনজন লোক, বিনায়ক, শঙ্কর আর কিশোর, এই দুদিন কোথায় ছিল? স্যার, পুলিশ ওদের ওপর নজর তো রেখেছিল, কিন্তু স্যার এই বিনায়ক এ কিছুক্ষণের জন্য উধাও তো হয়েছিল। আচ্ছা, কোথায় গিয়েছিল কেউ জানে না। কিন্তু এই কাজটা গ্রামের লোকেদের হবে এটা মনে হচ্ছে না। গ্রামের লোকেরা কি এইসব ইউজ করতে পারবে? মানে এই ড্রোন এগুলো ইউজ করা? অভিজিৎ, আজকাল এই ড্রোন কেনাটা কোনো ব্যাপার না, ইন্টারনেটে পাওয়া যায়, যে কেউ কিনতে পারে স্যার। যাই হোক, পঙ্কজ তো গেস্ট হাউসে আছে, একবার যদি সঞ্জীব আর মুরলির জ্ঞান ফিরে আসে, পুরো ব্যাপারটাই পরিষ্কার হয়ে যাবে। সঞ্জীব আর মুরলি, এবার আমাদের সবকিছুই ওই সঞ্জীব আর মুরলির ওপর রয়েছে।
স্যার আমি এরা চেঁচানোর শব্দ শুনে আমি এখানে এলাম আর এখান থেকে কাউকে পালাতে দেখলাম। স্যার আমরা তো ভেবেছিলাম যে সব কিছু শেষ হয়ে গেছে, সব কিছু ঠিক হয়ে গেছে। স্যার ওরা তো হিরেটাও পেয়ে গিয়েছিল, তাই না? তাহলে এই খুন দেখুন না স্যার, মুরলি এখনো কত শক পেয়ে আছে। আপনাদের মধ্যে কেউ কি ওর মুখটা দেখতে পেয়েছিলেন? না স্যার। পঙ্কজকে জিজ্ঞাসা করি, হতে পারে ও ওই লোকটার মুখ দেখেছে। পঙ্কজ কোথায়? পঙ্কজ পাশের ঘরেই আছে, ডক্টর ওকে চেক করছে। আমি দেখছি। পঙ্কজ, তুমি ঠিক আছো? হি ইজ অ্যাবসলিউটলি ফাইন নাও। থ্যাংক ইউ। কি হয়েছিল কি এখানে এক্স্যাক্টলি? স্যার আই এম রিয়েলি সরি স্যার, আমি ঘুমিয়ে পড়েছিলাম। স্যার অ্যাকচুয়ালি হয়েছিল কি বলুন তো, সঞ্জীব আর মুরলির ঘরে যখন যাই তখন ওরা ঘুমোচ্ছিল, তাই আমি বাইরে চলে আসি হলেও কিছু লোক ঘুমোচ্ছিল। ওখানে পাশেই একটা চেয়ার রাখা ছিল, ওখানে গিয়ে বসে পড়ি স্যার। জানি না বসে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছি, আর কিছু মনে নেই স্যার। সাডেনলি করিডোরের ওখানে একটা কাঁচ ভাঙার শব্দ হলো। শব্দটা পেয়ে আমি উঠি স্যার, আর আমি দৌড়ই। ওখানে যখন পৌঁছই স্যার, আমি এদিক ওদিক দেখতে থাকি, কি জানি কি হলো। তারপর পেছন থেকে কেউ খুব জোরে আমাকে মারলো। যে লোকটা তোমার মাথায় মেরেছে তার মুখটা তুমি দেখেছো? মানে গ্রামেরই কোনো লোক ছিল কি? হ্যাঁ, সে তো গ্রামের লোকই হবে। স্যার ওরা কিন্তু হিরে পেয়ে যাওয়ার ঠিক পরেই সঞ্জীব আর মুরলিকে ছেড়ে দিয়েছিল। তারপরেও এসব। হয়তো সঞ্জীব এমন কিছু দেখে ফেলেছিল যা ওর দেখাটা উচিত হয়নি। ওদের বিপদ হতে পারতো, সেই জন্যে। স্যার সঞ্জীব যদি এরকম কিছু দেখেই ফেলে, তাহলে সঞ্জীবকে আগেই কেন মেরে ফেললো না? তখন মারতে পারেনি বলেই তো এখন মেরে গেল। সমস্ত রুম বন্ধ ছিল, তো খুনি কাঁচ ভেঙে ভিতরে ঢুকেছিল না? এখন কেমন আছো? কাঁচটা তো বাইরে থেকেই ভেঙে দিয়েছে। দয়া, এ দেখতে পাচ্ছ? এটাই ব্যাপার। মেরে দিয়েছে, সঞ্জীবকে মেরে দিয়েছে, আর এরা আমাকেও ছাড়বে না। কিচ্ছু হবে না তোমার। যদি মারতেই হতো তোমাকে, তাহলে ও ওখানেই মেরে দিত। সঞ্জীবের কাছে শেষবার কে গিয়েছিল? আগে আমি গিয়েছিলাম। প্রায় 1টার সময় ওর জ্ঞান ফিরেছিল, কিছুক্ষণের জন্য। আর জ্ঞান ফিরতেই ও প্রীতির সাথে কথা বলতে চাইছিল। তো আপনি কথা বলেছিলেন? হ্যাঁ স্যার, যখন ডক্টর আমাকে বললেন তখন আমি ওনার সাথে কথা বলতে গেছিলাম স্যার। ও যত তাড়াতাড়ি সম্ভব ওর নিজের ফ্যামিলির কাছে যেতে চাইছিল। আমি ওকে বললাম যে কাল সকালের মধ্যেই ব্যবস্থা করে দেবো। তারপর তো ও ঘুমিয়ে পড়েছিল স্যার, আমারও এখানে একটু চোখ লেগে গেছিল। হ্যাঁ স্যার, প্রায় রাত 3টে নাগাদ ওর ঘর থেকে চিৎকারের আওয়াজ এলো। ওখানে পৌঁছে দেখি স্যার, কোনো গ্রামের মানুষ আমার পাশ দিয়ে তাড়াতাড়ি পালিয়ে গেল। ও, তো কেউ কাঁচ ভেঙে ভিতরে ঢোকে? জানালার কাঁচ বাইরে থেকে ভেতরের দিকে পড়ে, কিন্তু যদি কেউ বাইরে থেকে ভিতরে ঢোকে তো তার পায়ে লেগে কাঁচের টুকরোগুলো একটু সামনের দিকে আসা উচিত ছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার এটাই যে কাঁচের টুকরো আমরা সামনে পাইনি, আমরা শুধুমাত্র জানালার কাছেই দেখলাম। জানেন কিভাবে? ওটা এইভাবে যে কেউ জানলা থেকে ভেতরে আসেইনি, সির্ফ কাঁচ ভেঙে জানলার ও ওখান থেকে পালিয়ে গেছে। এ কিরকম কথা বলছেন আপনারা? যদি কেউ রুমের ভেতরে নাই আসে, তাহলে সঞ্জীবের খুন হলো কি করে? করেনি, খুন সে করেনি। প্রীতিদেবী, আমি আপনাকে একটা প্রশ্ন করব। যদি কেউ বাইরে থেকে ভিতরে না আসে, তাহলে রাত 3টের সময় আপনি কাউকে ভিতর থেকে বাইরে যেতে কি করে দেখলেন? তুমি ওই খুনিকে দেখোইনি,
সেটা এই জন্যেই যে ওই খুনিটা আর কেউ ছিল না, তুমি নিজে ছিলে। প্রীতি? সঞ্জীব যখন আমাকে দেখা করার জন্য ডাকলো তখন ও খুব চিন্তিত ছিল। তখন ও আমাকে বলল যে গুহার মধ্যেও কিছু দেখেছিল। আরে কেউ জল তো খাওয়াও। এসব কি বলছো তুমি? এরকম কিচ্ছু নয় স্যার। এটাই সত্যি, আর এখন মিথ্যে কথা বলে কোনো লাভ নেই। সঞ্জীব সত্যিটা জেনে গেছিল যে মুরলি কিডন্যাপ হয়নি, বরং ও নিজেই এই প্ল্যানের সাথে যুক্ত ছিল। ও গিয়ে পুলিশকে সমস্ত কথা বলে দিতে চাইছিল। আমি ওকে বললাম আমরা কাল সকালে গিয়ে মিডিয়া আর পুলিশকে সব কিছু বলে দেব, আর ও গিয়ে শুয়ে পড়ল। ও বেচারি জানতোই না যে ওই মুরলির সাথে তুমিও এই ঘটনায় যুক্ত ছিলে। স্যার, আমাদের প্ল্যান একদম পারফেক্ট ছিল। 50 কোটি টাকার হিরে আমাদের পকেটে ছিল, আর কেউ কিছু জানতও না। কিন্তু সঞ্জীব শেষ মুহূর্তে সবকিছু বিগড়ে দিতে চাইছিল। তাহলে আমি কি করতাম স্যার? এই জন্য যাদের দিয়ে আমি কিডন্যাপিং এর নাটক করিয়েছিলাম, ওদের মধ্যে একজনকে আমি আবার ডেকে পাঠিয়েছিলাম, আর ওকেই বলেছিলাম জানলার কাজটা বাইরে থেকে ভেঙে দিতে, যেটা দেখে মনে হয় যে গ্রামের লোকেরা বাইরে থেকে এসে ভেঙেছে। আর এখানে মুরলি সঞ্জীবকে খুন করে। অপরাধী যতই চালাক হোক না কেন, একটা ভুল অবশ্যই করে, আর সেই ভুল যা তাকে জেলের গরাদের পিছনে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়। যেমন তোমরা এবার তোমাদের বাকি জীবন কাটবে জেলের ভিতরে।